আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেন সংশয় কিছুতেই কাটছে না। এর সাথে যোগ হয়েছে বাংলাদেশের সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে। এই অবস্থায় এই আগুনে ঘি ঢেলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং তিনি কারণ দেখিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এবং সারা দেশেই তো এই নিরাপত্তাহীনতা রয়েছে, সারা দেশেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, কিন্তু কি এমন ঘটলো যে তিনি একা সরে গেলেন? এখন পর্যন্ত অন্যান্য আসনে আমরা কাউকে সরে যেতে দেখিনি, কিন্তু একটা খবর আমরা বাংলাদেশ থেকে পাচ্ছি যে প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারে যেতে ভয় পাচ্ছে না। অন্তত বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সে কারণে এলাকায় যাচ্ছে না। আমরা একটু অবাক হয়েছি মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোতে, কারণ মাসুদুজ্জামান কিন্তু একটা পরিচিত মুখ। যারা নারায়ণগঞ্জের রাজনীতির খোঁজ রাখেন বা নারায়ণগঞ্জের সামাজিক অর্থনৈতিক বিভিন্ন পরিস্থিতির খোঁজ রাখেন, তারা জানেন যে এই মাসুদুজ্জামান নারায়ণগঞ্জে বেশ পরিচিত মুখ। একসময় তিনি নারায়ণগঞ্জ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ছিলেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তিনি একজন ক্রীড়া সংগঠক, তিনি স্পোর্টস অর্গানাইজার। এর পাশাপাশি তিনি জাতীয়তাবাদী দলের একজন অনুসারী। যতদূর জানি ছাত্র জীবনে তিনি ছাত্রদল করতেন। তো এরকম একজন পরীক্ষিত পরিচিত মুখ কেন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন? কাউকে মাসুদুজ্জামানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে তিনি এই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির নমিনেশন পাওয়ার জন্য ৬০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। ৬০ কোটি টাকা দিয়ে তিনি এই নির্বাচনটি কিনেছিলেন বলা যায়। এবং এটি এখন ওপেন সিক্রেট যে এই যে নির্বাচন হবে কি হবে না, সেরকম পরিস্থিতিতে অনেক আগেই বিএনপি তার অধিকাংশ আসনেই নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এবং কয়েকটা বাকি ছিল, সেটাও তারা অবশেষে ঘোষণা করেছে। তো এই অবস্থায় মাসুদুজ্জামান ৬০ কোটি টাকা দিয়ে তার নমিনেশন কেনার পরেও তিনি কেন সরে দাঁড়ালেন? ঘটনা হলো যে মাসুদুজ্জামানের কাছে আরো ৭ কোটি টাকা, ৬০ ক্রোর টাকা বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে আরো ৬০ কোটি টাকা দিলে তার নমিনেশনটা কনফার্ম হবে। তার মানে তিনি ৬০ কোটি টাকা দিয়ে প্রথমে যে নমিনেশনটা পেলেন, যেটা ডিক্লিয়ার করা হলো, সেটা কনফার্ম না। এই যে এটা কিন্তু শুধু নারায়ণগঞ্জের ঘটনা না, এটা যদি সত্যি হয়ে থাকে এবং আমাকে যে সূত্রটি জানিয়েছে সেটি আমাকে মিথ্যে তথ্য দেওয়ার কথা না। তো আরো ৬০ কোটি টাকা দিতে মাসুদুজ্জামান রাজি হননি এবং তিনি পরিবারের সাথে, তার বন্ধু বান্ধবদের সাথে আলাপ করেছেন এবং সবাই তাকে বলেছেন এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে। তার মানে বিএনপি যে নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেটি এখনো চূড়ান্ত না। বিশেষ করে যেসব ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা একটা বড় অঙ্কের টাকা দিয়ে নমিনেশন কিনেছেন, তাদের কিন্তু আরেক দফা টাকা দিতে হতে পারে। গত ১৬ মাসে এমনি আমরা বিএনপির অবস্থান দেখেছি। অন্যায়, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলদারিত্ব, চুরি, ডাকাতি, ধর্ষণ, সব রকমের অভিযোগ আপনি কিন্তু বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে করতে পারবেন। সারা দেশ জুড়ে তারা একটা অরাজকতা তৈরি করেছে। যদিও লন্ডন থেকে তারেক রহমান মাঝে মধ্যে খুব ভালো কথা বলছেন, কিন্তু ১৬ মাসে তার সেই ভালো কথার রিফ্লেকশন আমরা খুব একটা দেখিনি। এর মধ্যেই অভিযোগ ওঠে যে ব্যাপক মনোনয়ন বাণিজ্য, এবং সেই মনোনয়ন বাণিজ্যের একটা টেস্ট কেস বা একটা কেস স্টাডি হলো এই নারায়ণগঞ্জ ৫। এবং মাসুদুজ্জামানের মতো নিবেদিত একজন ব্যবসায়ী এবং জিয়ার আদর্শের সৈনিক যখন সরে যায়, তখন এটা কিন্তু আমাদের সবার জন্য খুব অ্যালার্মিং একটা মেসেজ যে বিএনপি ক্ষমতায় না যেতেই যা শুরু করেছে এবং যেভাবে মনোনয়ন বাণিজ্য করছে, চাঁদাবাজি করছে, এবং যারা এত টাকা দিয়ে এই মনোনয়ন কিনে সংসদে আসবে, তারা এই টাকাটা কিভাবে উঠিয়ে নেবে? এর আগেও আমি বলেছি যে এরকম দক্ষিণ অঞ্চলের একজন খুব প্রবীণ বিএনপি নেতা, তার কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল, কিন্তু তিনি সেটা দিতে পারেননি বলে তিনি নমিনেশন পাননি। এবং তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন, এই ১০ কোটি টাকা দিয়ে তুমি যদি নমিনেশন কেনো, তুমি এই ১০ কোটি টাকা উঠাবা কেন, আর তুমি বাঁচবাই বা কয়দিন? তো এরকম দক্ষিণাঞ্চলের আর একজন বিএনপির কেন্দ্রীয় হেভিওয়েট নেতা, তিনিও নমিনেশন পাননি। তার আসনটিও একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তো বিএনপির মনোনয়ন বাণিজ্য চলছে এবং ভবিষ্যতে আরো কিছু দেখবেন। এবং এতদিন তো কষ্ট করে টাকা পল্টন থেকে লন্ডনে যেতেও, ভবিষ্যতে যদি এমন হয়, যদি ভাইয়া দেশে আসেন, তখন হয়তো আর কষ্ট করে পল্টন থেকে লন্ডনে যেতে হবে না, দেশের মধ্যেই লেনদেন হবে মাসুদুজ্জামানের জন্য। ভারতীয় দূতাবাসের সামনে কিছু পোলাপানকে গন্ডগোল করতে দেখলাম। টাকলা ফুয়াদের দেখলাম, হাসনাত আবদুল্লাহর দেখলাম, জামাতের দু একটা দেখলাম, জামাতের ওই বি টিম কয়টারে দেখলাম, আবার ওই জামাতি এজেন্ট মাহমুদুর রহমান দেখলাম আমার দেশের। এরা ভাঙ্গা ফেলাইব, কাইটা ফেলাইব, ভারতের 7 সিস্টার আলাদা করে ফেলাইব, কি হুঙ্কার, বাপরে বাপ। প্রথমত এগুলি সবই হচ্ছে ফাঁকা বুলি। এদের কারো বাপের ক্ষমতা নাই ভারতকে টাচ করার, এটা হচ্ছে বাস্তবতা।
ভারত যদি কোনো ভুল করে থাকে এটার জন্য ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে, ইন্টারন্যাশনাল ল আছে, এতটুকু বাংলাদেশ করতে পারে এবং সেই ক্ষেত্রে খুব একটা সফলতা পাবে না, কারণ বাংলাদেশ একটি দুর্বল দেশ। আন্তর্জাতিকভাবে আমাদের যে কয়টা বন্ধু ছিল এগুলোও গেছে, বাংলাদেশের পাশে কেউই আসলে নাই। আছে 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 বোধহয় এখন পাকিস্তান আছে, ফকিন্নি পাকিস্তান আছে। বাট এনিওয়ে, শোনেন, পেটটা ফেলাম, ভাইরা ফেলাম, উড়া এলাম, গন্ডগোল করবো, কত কিছু তো করলো, কত কিছু তো কয় এগুলি। ভারত আমাদের প্রতিবেশী। ভারত অনেক সময় আমাদের সাথে, ভারতের সরকার অনেক সময় সদাচরণ করেনি, এটা সত্য। আমাদের ফেলানি কাটাতারে ঝুলেছে, যার প্রোটেস্ট আমরা করেছিলাম, আমিও করেছিলাম সেই সময়। এই সকল পোলাপান তখন হাফ প্যান্ট পরে ঘুরতো। অনেক সময় আমাদের নদীর পানির হিস্সা নিয়ে আমরা আন্দোলন করেছি, আমাদের মহান নেতা ভাষা নিয়ে করেছিলেন। আমরা বিজনেসের ক্ষেত্রে আমরা আসলে ব্যালেন্স বিজনেস করতে পারি না ভারতের সাথে, এগুলো আমাদের সরকারের বারবার বিফলতা। কিন্তু আমাদের সরকার যা করতে পারে না সেটা হচ্ছে, যখন কেউ সরকারের পর্যায়ে হোক এবং কি সাধারণ পাবলিকের পর্যায়ে হোক, পার্শ্ববর্তী দেশ যার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক টাই আছে তাদেরকে উড়িয়ে ফেলবে, কেটে ফেলবে, টুকরা করে ফেলবে, তাদের সার্বভৌমত্ব নিয়ে এসব কথা বলতে পারে না। প্রথমত এগুলি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জাতিসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনসের চার্টারের আর্টিকেল 2 সরাসরি ভায়োলেশন হয়ে যাবে। এছাড়া বাংলাদেশের পেনাল কোড এগুলো নিষেধ আছে, অনেকগুলো আর্টিকেল, 505 বাংলাদেশের পেনাল কোডে সেকশন 505, সেকশন 504, সেকশন 123, 124 ছাড়াও অনেক সেকশন আছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টেও ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আবার বাতিল করে হয়েছে, এখন রিপিল করেছে এই সরকার। নেভারদিলেস কিছু প্রভিশন এখন অ্যাক্টিভ আছে। এবং বাংলাদেশের সরকারের পর্যায়ে অর্থাৎ সরকারি কর্মকর্তাদের পর্যায়ে কেউ যদি এই কাজ করে তাহলে সেটা গুরুতর ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন হবে। এবং বেসরকারি পর্যায়ে সাধারণ জনগণের ভিতরে যদি কেউ করে এবং সরকার যদি সেই ক্ষেত্রে চুপ থাকে, ইনঅ্যাক্টিভ থাকে বা পরোক্ষভাবে সহায়তা করে, তাহলে এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 22 অনুসারে কোন একটি বিদেশি ডিপ্লোম্যাটিক মিশন অথবা এমবেসি কোন একটি দেশে থাকলে সেই এমবেসিকে ফুল প্রোটেকশন দেওয়া হচ্ছে হোস্ট কান্ট্রির রেসপন্সিবিলিটি। তাই বাংলাদেশে ভারতীয় এমবেসিকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তমানে ইউনূস সরকারের। এবং সেই ক্ষেত্রে যেখানে হাসনাত আবদুল্লাহর মতো পোলাপান বলছে সেভেন সিস্টার উড়িয়ে দেবে, অর্থাৎ ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে থ্রেট দিচ্ছে, সেখানে সরকার চুপ থাকা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং ভারত কি করতে পারে? ভারত এই বিষয়ে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করতে পারে, সেটা তারা করেছে। বাংলাদেশও ভারতের কোনো বিষয়ে তলব করার প্রয়োজন হলে করবে। ভারতে যেমন একসময় মোদী সরকারের সুব্রমণিয়াম স্বামী, সে সরকার ছিল না কিন্তু ভারতে সে রুলিং গভর্নমেন্টের, মোদী গভর্নমেন্টের পার্টি করতো, পার্টির একজন নেতা ছিল। তখনও বাংলাদেশে ইনভাইট করবে, বাংলাদেশে ভারত ঢুকে যাবে, এসব কথাবার্তা বলতো। কিন্তু বাংলাদেশের সরকার সেই সময় জোরালো প্রোটেস্ট, যতটুকু জানানো দরকার প্রোটেস্ট করেছিল, বা যত স্ট্রংলি জানানো দরকার তত স্ট্রংলি জানায়নি। আমি সেটা সেই সময় তীব্র বিরোধিতা করেছিলাম। নেভারদিলেস, বিশেষ করে আমাদের বিজয় দিবসের দিন বেছে নেওয়া, এখানে আসলে হাদিমাদি এগুলো কোনো ইস্যু না। হাদি তো কত থ্রেট দিত, সে চেয়েছিল শেখ হাসিনার ছেলে জয়কে কেউ মাথায় গুলি করুক, চোখ বেরিয়ে আসুক, শেখ হাসিনা তাকিয়ে থেকে দেখুক, এইসব কথাবার্তাও কিন্তু হাদি বলেছিল। হাদি মরে গেছে, মরেই গেছে আসলে। নেভারদিলেস, ও যে অবস্থায় আছে, এসব কথাবার্তা, ভায়োলেন্ট কথাবার্তা ও কিন্তু কম বলে নেই। সেটা ভায়োলেন্স দিয়ে ভায়োলেন্স কখনো দমানো যায় না। তো পার্শ্ববর্তী দেশ, যে দেশটি আমাদের তিন দিকে ঘিরে আছে, যে দেশ বাংলাদেশ স্বাধীনতার সময় আমাদেরকে তাদের নিজের ইন্টারেস্টে হোক আর আমাদের ইন্টারেস্টের হোক, তারা আমাদের পাশে ছিল। ভারত অন্তত একটা পুরো সেকুলার না হলো সুডো সেকুলার দেশ, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব রাখা প্রয়োজন। আসলে এখন আরেকটি কারণে তারা এই লাফালাফিগুলো করছে, সেটা বলার আগে আপনাদের বুঝতে হবে যে ভারত কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে চাইলে এটা জাতিসংঘে পেশ করতে পারে। বাংলাদেশের বেশি সিরিয়াস হলে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আহ্বান করতে পারে সিকিউরিটি কাউন্সিলে। নেভারদিলেস, এই হাদিকে ইস্যু না বা শেখ হাসিনা ইস্যু না, মূলত এই ফালগুলো কেন পাচ্ছে এখন, তারা এত ফাল কেন পাচ্ছে? মেইন কারণ হচ্ছে তারেক রহমান বাংলাদেশে আসবে ঘোষণা দিয়েছে। তারেকের উপর একটা ভারতকে কেন্দ্র করে ভারতের ইস্যুকে টেনে একটা চাপ প্রয়োগ করা, এটা হচ্ছে মেইন কারণ। তারেক বুঝলে ভালো, বিএনপি বুঝলে ভালো। দেখবেন বিএনপিকে তারা বিভিন্নভাবে এখন ব্যঙ্গ বিদ্রুপ করবে, চাপ প্রয়োগ করবে, যাতে বিএনপিও তাদের সুরে সুর মিলিয়ে ভারতকে কন্ডেম করে। এটা হচ্ছে ট্র্যাপ। তারেকের উপরে ইন্ডিয়াকে কেন্দ্র করে একটা চাপ প্রয়োগ করা, একটা গন্ডগোল সৃষ্টি করা, এটা হচ্ছে আসল কারণ। কিন্তু তারেককে জানা উচিত, বিএনপি নিশ্চয়ই জানে, বড় রাজনৈতিক দল, যে তারা ভারতের বিরুদ্ধে এরকম কথাবার্তা বলতে পারে না, বেফাস কথাবার্তা বলতে পারে না, বেফাস কথাকে সমর্থন করতে পারে না, কারণ তারা সরকার গঠন করার ইচ্ছা রাখে সামনে। এবং অনেকে আশা করছে তারা একটা সুস্থ রাজনীতি স্টার্ট করবে বাংলাদেশে। যদি করেও থাকে, সে কথা যদি সত্য হয়, আমিও খুশি হব যদি সেটা করতে পারে তারেক। কিন্তু এই চাপটা, তারেকের উপরে চাপটা প্রয়োগ করার জন্য বাংলাদেশে একটি গন্ডগোল সৃষ্টি করা হচ্ছে, এটা হচ্ছে আসল কারণ। আর এসে পোলাপান, ভাই তুমি এমবেসি বাংলাদেশে ভারতের হাইকমিশন ঘেরাও করো কেন?
বাংলাদেশ সরাসরি যুদ্ধ ঘোষণা করো না দেখি ফ্রিডম থাকলে ভারতের ভূমিতে এক পা রাখতে পারবে না তোমরা, একটি পা রাখতে পারবে না তোমরা, 10,000 হও 10 লাখ হও, ভারতের ভূমিতে এক পা রাখার ক্ষমতা রাখো না। তোমাদেরকে পাকিস্তানের আব্বারা যতই তোমাদের কুশকাক, বাংলাদেশকে আর আন্তর্জাতিক মহলে একা করো না। বাস্তবতা হচ্ছে ভারত ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে বাংলাদেশের চেয়ে অনেক অ্যাডভান্স। এমনকি মুসলিম দেশ কোনোটাই ভারতকে ছেড়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে না। এই মুসলিম বাইরে কেউ দাঁড়াবে না, একমাত্র পাকিরা দাঁড়াতে পারে। সৌদি আরব দাঁড়াবে না, ইরান দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, ভারত ইভেন আফগানিস্তানও দাঁড়াবে না, কেউ বাংলাদেশের পাশে ভারতকে ছেড়ে দাঁড়াবে না। যতই মেরে ভাই মেরে মুসলিম উম্মা যাই বলো, এটা হচ্ছে বাস্তব। কারণ বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি অত্যন্ত দুর্বল, এবং কোনো ইউরোপিয়ান দেশও দাঁড়াবে না, আমেরিকাও দাঁড়াবে না, আরে চীনও দাঁড়াবে না বাংলাদেশের পাশে। এত ফাল পারছে কেন? তারা কি ভারত দখল করার ক্ষমতা রাখে? আসলে ওই যে বললাম, মেইন কারণটা হলো তারেককে ট্র্যাপে ফেলা। বুঝতে বাকি আছে আপনাদের? দেখেন সামনে কিভাবে চাপ দেয় বিএনপিকে এরা। এই ভারতকে ইস্যু করি, বিএনপিকে চাপ দেবে, তারেককে চাপ দেবে, আবার গন্ডগোল করার চেষ্টা করবে। যে হেডলাইন করেছি, থাম্বনেল দিয়েছি, অনেক সয়েছি এবার মায়ের ভোগে যা, আর আমি টাইটেলে লিখেছি তার যে সেখানে লিখেছি বিজয় দিবসের বার্তায় ও বাংলাদেশ রাষ্ট্রদূতকে তলব করে চরম হুমকি দিল ভারত। বুঝতে নিশ্চয়ই অসুবিধে নেই আমি কোন বিষয়ে বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন যে বাংলাদেশের ব্যাপারে ভারত কিন্তু চূড়ান্ত একটা সতর্কতা দিল। এই সতর্কতা দেওয়ার প্রথম যে আমরা তার ইঙ্গিত সেটা পেয়েছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে বিজয় দিবসের বার্তায়। 16 ডিসেম্বরের বিজয় দিবসের বার্তায় নরেন্দ্র মোদী বাংলাদেশের নাম উল্লেখ করেননি। তিনি এটা বলেছেন যে এই দিন পাকিস্তানের সেনাবাহিনীর ওপর ভারতীয় সেনাবাহিনীর বিজয়। তিনি এখানে বাংলাদেশের উল্লেখই করেননি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেননি। কারণ এটা সবাই জানে, এতকাল ধরে সবাই বলে এসেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ, ভারতের অবদানের কথা। ভারত নিজেও সেটা বলে এসছে এতদিন ধরে। এই বিজয় দিবসের অনুষ্ঠান এতদিন ধরে ভারত বাংলাদেশ তারা এখানে বসে সেই জিনিসটা পালন করছিল। আজকে দেখা গেল মানে এবারে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নাম নিলেন না। এটা ছিল প্রথম একটা সংকেত যে ভারত বাংলাদেশ থেকে কতটা দূরত্ব তৈরি করেছে। এই দূরত্বটা তৈরি হয়েছে, এর দায় কিন্তু সম্পূর্ণভাবে ভারতের নয়, এর দায় সম্পূর্ণভাবে বাংলাদেশের। কেননা গত প্রায় 1.5 বছর ধরে বাংলাদেশের বর্তমান সরকার যারা আছে তারা সমানে ভারত বিরোধিতা করে গেছে। ভারত সহ্য করেছে, এখনো করছে, করেনি যে তা না। দুদিন আগে পেঁয়াজ নিয়ে যখন বাংলাদেশে ভয়ঙ্কর মানে পেঁয়াজের আকাল, ভারত এখান থেকে সেখানে পেঁয়াজ পাঠিয়েছে। সুতরাং এখনো যে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের কষ্ট সেটা ভারত চাইছে না, কিন্তু বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আছে তাদের উদ্দেশ্যে চরম বার্তাটা দিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমত বলেছি 16 ডিসেম্বরের বিজয় দিবসের বার্তায়, এবং দ্বিতীয়ত ঠিক তার পরদিন ভারতের যে ঢাকার হাই কমিশনার যিনি দিল্লিতে আছেন তাকে ডেকে নিয়ে তাকে তলব করে নিল। মানে সে হাই কমিশনার তিনি বাংলাদেশের মিস্টার রিয়াজ হামিদুল্লাহ, তাকে 17 ডিসেম্বর ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, পররাষ্ট্র দপ্তর তাকে তলব করে কি বার্তা দিল সেই বার্তাটা আপনাদেরকে এইবার সেই বিষয়টি নিয়ে আলোচনায় যাচ্ছি। প্রথমে ছোট্ট করে আমি পড়ে নিই যে বাংলাদেশের যে হাই কমিশনারকে সেখানে পররাষ্ট্র দপ্তরে ডেকে নেওয়ার ব্যাপারে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে যে নোট জারি করা হয়েছে সেইটা একটু পড়ে দেখছি। ডিসেম্বর 17, 2025, হেডিং হচ্ছে নোটের, বাংলাদেশ হাই কমিশনার টু ইন্ডিয়া সামন্ড বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এখানে এইবার নোটে লেখা হচ্ছে দ্য বাংলাদেশ হাই কমিশনার টু ইন্ডিয়া His Excellency Mr. Riyaz Hamidullah was today, December 17, 2025, summoned by the Ministry of External Affairs and apprised of India's strong concerns at the deteriorating security environment in Bangladesh. His attention